আজকে আমাদের আলোচনার বিষয় নবম শ্রেণীর কবিতা নোঙর। নোঙর কবিতার লেখক হলেন অজিত দত্ত। 20 শতকের 30-40 দশকের আধুনিক বাংলা কবিতার প্রতিভাধর কবি হলেন অজিত দত্ত। সমসাময়িক সমাজের অবক্ষয়জনিত বেদনা, হতাশা, আক্ষেপ তার কবিতায় ফুটে উঠেছে। কল্লোল পত্রিকা গোষ্ঠীর উল্লেখযোগ্য কবি হলেন অজিত দত্ত। তবে এখানে একটা বিষয় উল্লেখযোগ্য হলো যে কল্লোল পত্রিকা গোষ্ঠীর কবি হয়েও তিনি রবীন্দ্র বিরোধিতায় ছিলেন, মুখর কখনোই নয়। এখানেই তার স্বাতন্ত্র্য। রোমান্টিকতা তার কাব্যের অন্যতম বৈশিষ্ট্য। সেই সাথে ভাষার মিতব্যয়িতা, ব্যঞ্জনার সংযম, ভাবের কঠোরতা তার কবিতার অন্যতম বৈশিষ্ট্য। আমাদের পাঠ্য নোঙর কবিতাটি অজিত দত্তের 1970 খ্রিস্টাব্দে প্রকাশিত সাদা মেঘ কালো পাহাড় নামক কাব্যগ্রন্থের অন্তর্গত। তবে পরে কবিতাটি অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতা বইতে স্থান পায়। এখন আমরা একটু সংক্ষেপে এই কবিতার বিষয়বস্তু দেখে নেব। নোঙর কবিতাটি আয়তনে ছোট হলেও গভীর জীবন দর্শনের বাহক। মানুষ চায় তার জীবনে কোনো মহৎ লক্ষ্যে পৌঁছতে, কিন্তু পারিপার্শ্বিক বন্ধন তার সেই যাত্রাপথে বাধা হয়ে দাঁড়ায়। নোঙর কবিতায় সেই সব মানুষের অনুভূতির কথাই ব্যক্ত করেছেন কবি। কবির রোমান্টিক মন দূর সমুদ্রে পাড়ি দিতে চায়, কিন্তু তীরের ধারে নোঙর পড়ে গেছে, অর্থাৎ বাস্তব জীবনে কবি মন বাধা পড়ে আছে সংসারের দায় দায়িত্ব ও মায়ার বাঁধনে। সুদূরের হাতছানি কবিকে চঞ্চল করে তুললেও সারা রাত দাঁড় টেনে নোঙরের বাঁধন ছিঁড়ে জীবনতরীকে তিনি গন্তব্যে নিয়ে যেতে পারেন না। জোয়ারের ঢেউয়ের মতো নানান স্বপ্ন, কল্পনা কবির মনের দরজায় বারবার আঘাত করে। ভাটার টানে তিনি নিশ্চেষ্ট ও ভগ্ন মনোরথ হয়ে ওঠেন। জোয়ার ভাটাময় পৃথিবীর উত্থান পতনময় সংসারের জাতাকলে তার জীবন্তরী বাধা পড়ে আছে। কবির হাজার চেষ্টা করেও সেই বন্ধন থেকে মুক্ত হতে পারেন না। বাস্তবতার সাথে স্বপ্ন কল্পনার সংঘাত তাকে ক্রমাগত জর্জরিত করে তোলে। সংসারের বিদ্রূপে কবি ক্ষুণ্ণ, তবুও তার স্বপ্ন দেখা থামে না। তবে দীর্ঘ সময়ের অভিজ্ঞতায় কবি উপলব্ধি করেন তার মুক্তি নেই নোঙরের শৃঙ্খল থেকে। গণ্ডিবদ্ধ জীবন থেকে মুক্তির তীব্র আকাঙ্ক্ষা ও সেই আকাঙ্ক্ষা অপূর্ণ থাকার বেদনা এই কবিতায় প্রকাশিত। সেই পর্যন্ত তার বিরামহীন দাঁড়টানা ব্যর্থতায় পর্যবসিত হয়। কবি গন্তব্যে পৌঁছতে পারেন না। এবার এই কবিতার আমরা কিছু শব্দের অর্থ নিয়ে আলোচনা করব। নোঙর, কবিতাটির নাম নোঙর। নোঙর হচ্ছে ফরাসি শব্দ লঙ্গর থেকে এসছে। এর অর্থ শিকল বা কাছির সঙ্গে বাঁধা লোহার অঙ্কুশ বিশেষ, যা জলের নিচে ফেলে নৌকা বা জলযানকে বেঁধে রাখা হয়। এক কথায় নৌকা বাঁধার লোহার কাঁটা। আলোচ্য কবিতায় একে সংসারের দায় দায়িত্ব ও মায়ার বাঁধন রূপে চিহ্নিত করা হয়েছে। পাড়ি, পাড়ি শব্দের অর্থ রওনা। সিন্ধু পাড়ে অর্থাৎ সমুদ্র তীরে, কিনারে অর্থাৎ তীরে, তরি অর্থাৎ নৌকা। জোয়ার, চন্দ্র সূর্যের আকর্ষণে নদীর জল ফুলে ওঠা। ভাটা, চন্দ্র সূর্যের আকর্ষণে নদীর জল নেমে যাওয়া। দাঁড়, নৌকা বেঁধে নিয়ে যাওয়ার কাঠের দণ্ড বিশেষ। জোয়ারের ঢেউগুলি অর্থাৎ স্বপ্ন, কল্পনা, আকাঙ্ক্ষাগুলি। বাণিজ্য তরী, পণ্য পরিবহনে ব্যবহৃত নৌকা বা জাহাজ। এখানে সৃজনশীলতার সন্ধানী মানব জীবনকে বোঝানো হয়েছে। মাস্তুল, নৌকা জাহাজে পাল খাটানোর কাঠের উঁচু দণ্ড বিশেষ। পাল, পাল শব্দের অর্থ নৌকা বাতাসের সাহায্যে চালানোর জন্য মাস্তুলে খাটানো কাপড়ের পর্দা বিশেষ। এখন আমরা এই নোঙর কবিতার নামকরণ নিয়ে একটু আলোচনা করব।
আমরা জানি কবিতার শিরোনাম তার অন্তর্নিহিত ভাব ব্যঞ্জনাকেই আভাসিত করে। আমাদের আলোচ্য নোঙর কবিতাটিও তার ব্যতিক্রম নয়। কবি নৌকা নিয়ে দূর সমুদ্রে পাড়ি দিতে চান। তার নৌকা কিছুতেই এগোয় না, কারণ কখন যে তার নৌকার নোঙর পড়ে গেছে কূলের ধারে। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। নোঙর হলো একটি ভারী বস্তু, যার সাহায্যে নৌকা বা জাহাজ বাঁধা হয়। নোঙরের বন্ধন উপেক্ষা করে নৌকা এগিয়ে যেতে পারে না। অনুরূপভাবে মানুষের জীবনও নৌকার মতো। সৃষ্টিশীল মন সমস্ত বন্ধন ছিন্ন করে চলে যেতে চায় অনেক দূরের জগতে, কিন্তু সংসারের মায়াজালে সে আবদ্ধ হয়ে থাকে। চিন্তা, চেতনা, সংস্কারে কবির মন আবদ্ধ, কিন্তু কবির মন এই সীমাবদ্ধতাকে মেনে নিতে চায় না। সীমার বাধা কেটে বেরোনোর জন্য ছটফট করে। জীবনধর্মে তিনি এগিয়ে চলার চেষ্টা করে যান ঠিকই, কিন্তু নোঙরের শক্তিশালী বন্ধন তিনি কাটতে পারেন না। এখানেই কবিতার নামকরণের সার্থকতা। এবার রূপকধর্মী কবিতা হিসেবে নোঙর কবিতা কতদূর সার্থক, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। রূপকধর্মী কবিতায় আমরা জানি দুটি ভাব থাকে, একটি ভাব বাইরের এবং অন্যটি অভ্যন্তরীণ। বাইরের ভাবের আড়ালে থাকে অভ্যন্তরীণ ভাব। বাইরের ভাবটি হলো গৌণ, মুখ্য হলো অভ্যন্তরীণ ভাব। নোঙর কবিতায় বাইরের বক্তব্যটি সাধারণ। কবিতার নৌকা নিয়ে দূর সমুদ্রে যাত্রা করতে চান, কিন্তু নানান সাংসারিক ব্যস্ততায় তার জীবনতরী তটের কিনারে বাঁধা পড়ে থাকে, কারণ নোঙরের কাছিতে তার নৌকা বাঁধা। সারা রাত বৃথা চেষ্টা করে দাঁড় টেনে চলেন কবি, অর্থাৎ সমস্ত বন্ধন মুক্ত করে জীবনতরীকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেন কবি, কিন্তু ব্যর্থ হন তিনি। ব্যক্তি জীবনেও তেমনি দেখা যায় যে নানান পারিপার্শ্বিক প্রতিকূলতার চাপে এগিয়ে আর যাওয়া হয় না। তেমনি কবিও দাঁড় টানেন, মাস্তুলে পাল বাঁধেন, তবুও নৌকা সচল হয় না। ঢেউগুলো নৌকার গায়ে লেগে ফিরে ফিরে চলে যায়। পণ্যভরা বাণিজ্য তরী নিয়ে কবির আর সপ্ত সিন্ধু পাড়ি দেওয়া হয় না। এই বাইরের অর্থের আড়ালে রয়েছে একটি অভ্যন্তরীণ অর্থ। এই কবিতায় নোঙর এবং কাছি হলো যথাক্রমে সংসার ও মধ্যবিত্তের মায়ার বাঁধন। তট হলো জীবন পরিসীমার অবয়ব। মানব জীবনের সুখ দুঃখ হলো জোয়ার আর ভাটা। জোয়ার ভাটা যেমন নৌকার চলাচলকে নিয়ন্ত্রণ করে, তেমনি সংস্কার, চেতনা, মায়ার জীবনতরীকেও নিয়ন্ত্রণ করে। বহমান সময় সমুদ্রে জোয়ার ভাটার মতো আসা যাওয়া, সুখ দুঃখ ভিন্ন ভিন্ন মাত্রায় স্পর্শ করে যায় কবির মনকে। সারা রাত দাঁড় টেনে পাল বেঁধে বিরামহীন চেষ্টার পরেও নোঙরের বন্ধনকে আলগা করতে পারেন না কবি। তার সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। প্রতি পদক্ষেপে কবিকে অনুভব করতে হয় ব্যর্থতার গ্লানি। এই ব্যর্থতা কবিকে বিষণ্ণ করে তোলে। বন্ধন মুক্তির প্রচেষ্টায় কেটে যায় সমস্ত জীবন। এই নোঙর হলো বন্ধন বা স্থিতি, আর দূর সিন্ধুপার সেই কাঙ্ক্ষিত গন্তব্যের দ্যোতক। এই দুয়ের মাঝে নিশ্চল জীবনতরী। এমনই দ্বিস্তরীয় ভাবনায় আলোচ্য কবিতাটি রূপক কবিতা হিসেবে সার্থকতা লাভ করেছে। এখানে আরেকটি প্রশ্ন সবচেয়ে উল্লেখযোগ্য, সেখানে হচ্ছে এই কবিতায় স্থিতি ও গতির চিত্র কবি কিভাবে ফুটিয়ে তুলেছেন। তার উত্তরে আমরা বলতে পারি, কবি অজিত দত্ত রচিত নোঙর কবিতায় জীবনের নানা মুহূর্তকে রূপকের মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন কবি। সেখানে জীবনের স্থিতি ও গতির দ্বন্দ্বকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। স্থিতি ও গতির দ্বন্দ্বে ক্ষতবিক্ষত আমাদের মানব জীবন। সেই ক্ষতবিক্ষত জীবনের ছবি ফুটিয়ে তুলেছেন কবি আলোচ্য কবিতায়। কবির সুদূরের পিয়াসী মন পরিচিত জগতের সীমানায় আবদ্ধ হতে চায় না। নিজের নৌকা নিয়ে তিনি 7 সমুদ্রে পানে যাত্রা করতে চান, কিন্তু কখন যে অজান্তেই তার তরী
আটকে পড়েছে তটের কাছেই তা কবি বুঝতে পারেননি। নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। এখানে নোঙর আর তটের শব্দ দুটির মাধ্যমে বাস্তব জীবনে স্থিতিশীলতার চিত্র তুলে ধরেছেন কবি। থেমে থাকা নৌকাও সেই স্থিতিকেই প্রমাণ করে। তাই যতই দাঁড় টানা বা মাস্তুলে পাল বাঁধা হোক না কেন, নৌকা গতিহীন। সাংসারিক নানা বাধার সামনে পড়ে আমাদের জীবন যেমন নিশ্চল হয়ে যায়, বাস্তবের আঘাতে সংঘাতে জীবন হয়ে পড়ে গতিহারা। কবির অনেক প্রচেষ্টা সত্ত্বেও জীবনে গতি আসে না। অন্যদিকে জোয়ারের ঢেউগুলো গতির বার্তা নিয়ে আসে। কবির নিশ্চল জীবন গতি পেতে চায়, তবুও নৌকা নিশ্চল হয়ে থাকে। সাগরের ঢেউগুলো নোঙর করা নৌকায় আঘাত করে ফিরে চলে যায়। জোয়ার ভাটা রূপে জীবনের আশা নিরাশাও আসে ও চলে যায়। অপরদিকে সমুদ্র নদীর স্রোত গতিশীল। কবির রোমান্টিক মনও গতিশীল। তারা কখনো থেমে থাকতে চায় না। কিন্তু প্রখর বাস্তবতার আঘাতে অসংখ্য বন্ধনে কবির বন্দি কবি মন হয়ে ওঠে গতিহারা। তা সত্ত্বেও বারবার ব্যর্থ হয়েও এগোবার চেষ্টা করে কবি চেতনা। রাতের নিস্তব্ধতা কবির জীবনের গতির আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। সারা রাত তিনি দাঁড় টেনে চলেন, কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। কবি দূর সমুদ্রে পাড়ি দিতে ব্যর্থ হন। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তার উদ্দেশ্য ব্যর্থ হয়। এই ব্যর্থতার বেদনায় বিষণ্ণ কবি গতিশীল জীবন ধর্মের দীক্ষিত। তাই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর আশায় সমস্ত রাত দাঁড় টেনে যান। এইভাবেই এই কবিতায় চিরকালীন গতিময়তার কথা ব্যঞ্জিত হয়েছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে সবার আগে আমার আপলোড করা ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আজ আসি, টাটা।